হাসপাতালের গেট দিয়ে পাগলা কুকুরের মতো দৌড়ে চারটা ছেলে ভিতরে ঢুকলো। চার ভাইয়ের কলিজার টুকরো, নিঃশ্বাস প্রশ্বাস বেঁচে থাকার অস্তিত্ব, তাদের একমাত্র বোন অ্যাক্সিডেন্ট করেছে। চোখে মুখে আতঙ্ক চার ভাইয়ের। হাসপাতালে পাগলামি করে মাথায় তুলে ফেলেছে চার ভাই। হাসপাতালের মধ্যে বলা যায় ছোটখাটো একটা ঘূর্ণিঝড় এসেছে। অর্ণব বলল, ডক্টর আমার বোন কোথায়? আদিল বলল, আমাদের বোনকে আপনি কোথায় রেখেছেন? ঈশাদ বলল, কি ব্যাপার, অ্যান্সার দিচ্ছেন না কেন? ঈশান বলল, হোয়ার ইজ মাই সিস্টার? ডক্টর বলল, মিস্টার মির্জা আপনারা শান্ত হন, আপনাদের বোনের কন্ডিশন আগের তুলনায় কিছুটা ভালো বলা যায়, তিনি এখন আইসিইউতে আছে। ঈশাদ রেগে গিয়ে ডাক্তারের কলার চেপে ধরলো আর বলল, আমার বোন আইসিইউতে আছে, তা আপনি কি করে বলছেন আগের তুলনায় ভালো? যদি আমার বোনের কিছু হয় তাহলে আপনাদের একজনকেও এই হাসপাতালে রাখবো না, আপনাদের হসপিটাল আমি বন্ধ করে দেবো। অর্ণব বলল, ঈশাদ কি করছিসটা কি? ডক্টরের কলার স্যার, আমাদের বোনের কিছুই হবে না। বাকি তিন ভাই অনেকটা দস্তাদস্তি করে ঈশাদকে ছাড়ালো। ওর রাগে কপালের রগগুলো ফুলে উঠেছে। ঈশান বলল, আমাদের বোন কোথায়? নার্স বলল, আসুন আমাদের সাথে আসুন। আইসিইউ এর সামনে নীরব চোখে পানি ফেলছে চার ভাই। যে বোনের গায়ে একটা ফুলের টুকা পর্যন্ত পড়তে দেয়নি, সে বোন আজ জীবন মরণের সাথে লড়াই করছে। হাত পায়ের বিভিন্ন জায়গায় ব্যান্ডেজ, মুখে অক্সিজেন মাস্ক। ছোট বোনটার এত কষ্ট পাচ্ছে, যার গায়ে একটা মশা বসলে চার ভাই পাগল হয়ে যায়। কিভাবে কি করবে? সামান্য একটু ব্যথা পেলে ভাইদের জান বেরিয়ে যায়। সে বোন আজ একাই মৃত্যুর সাথে বাজি ধরেছে। সে নিজেও জানে না সে জিতবে নাকি হেরে যাবে। আদিল বলল, ভাইয়া আমাদের বোন কি আমাদেরকে ভাই বলে ডাকবে না? ও আমাদের সাথে কথা বলছে না কেন? বোন কি জানে না ওর সাথে কথা না বললে আমাদের ভালো লাগে না? অর্ণব বলল, শান্ত হ আদি, আল্লাহর উপর ভরসা রাখ, তিনি যদি এই এতিমদের উপর দয়া করে। অর্ণবের বুক ফেটে চিৎকার আসছে, কিন্তু ওকে তো কাঁদলে হবে না। ও যদি কাঁদে, ও হলো সবার বড়। আজ যদি ও ভেঙে পড়ে তাহলে বাকি তিন ভাই তো চোখে অন্ধকার দেখবে। তাই ঠোঁটে ঠোঁট চেপে অন্যদিকে মুখ করে রেখেছে। চেয়ারে বসে মুখ ডেকে ডুকরে কাছে ঈশান। ওর সাথে সারাক্ষণ ওষার লেগে থাকতো। ঈশাদ নিশ্চুপ হয়ে একদিনে আইসিইউর বাইরে থেকে দাঁড়িয়ে বোনকে দেখছে। চোখের পাতা গড়িয়ে দুফোঁটা নজল গড়িয়ে পড়লো। তখনই আইসিইউ থেকে ডক্টর বের হয়ে তাদের সামনে এলো। আদিল বলল, ডক্টর আমার বোনের কন্ডিশন কেমন? ডক্টর বলল, শি ইজ আউট অফ ডেঞ্জার, কিন্তু তারপরও পুরোপুরি বিপদ কাটেনি। মাথায় প্রচন্ড জোরে আঘাত পেয়েছে। যদি 72 ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরে তাহলে স্মৃতিশক্তি হারিয়ে যেতে পারে, আর যদি জ্ঞান না ফিরে তাহলে কোমায় চলে যেতে পারে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। জন্ম মৃত্যু বিয়ে এই তিনটা জিনিস কারো হাতে নেই। আল্লাহ যদি চাই তাহলে উনি সম্পূর্ণ সুস্থ হয়ে যেতে পারে, সেটা তার ইচ্ছা। হায়াতের মালিক আল্লাহ, আপনারা তাকে ডাকুন। ডক্টর আদিলের কাঁধে হালকা করে চাপড় মেরে বড় একটা নিঃশ্বাস ছেড়ে চলে গেল। আদিল, ঈশাদ, ঈশান ধপ করে মাটিতে বসে পড়লো। অর্ণব নিষ্পলক চাহনিতে তাকিয়ে আছে। বাবা মা মারা যাওয়ার পর ঠিক যেমনটা নিঃশ্বাস লেগেছিল আজ ঠিক তেমনটাই লাগছে। ঈশাদ বলল, আমাদের বোন কি ভালো হয়ে যাবে ঈশান? ঈশান বলল, আল্লাহকে ডাক ভাই, তিনি সবকিছু ঠিক করে দেবে। আমাদের আর কিছুই চাই না, আল্লাহ যেন আমাদের বোনটাকে ভিক্ষা দেয়, এই এতিমগুলোর উপর একটু রহমত করে। আমাদের এত ধন দৌলত কোনো প্রয়োজন নেই, তার বিনিময়ে আমাদের বোনটার জীবনটা ফেরত দেখ। আদিল বলল, সবসময় কি আল্লাহ আমাদের প্রিয় জিনিসটাকে নিয়ে যায়? বাবা মাকে হারিয়ে অনেক কষ্টে বেঁচে আছি, এখন বোনটাকে ছেড়ে আমরা কি করে থাকবো? হে আল্লাহ, একটু রহমত করো এই অধমদের উপর। আমরা তো তোমার 5 ওয়াক্ত ইবাদত করি, আমাদের কথা কি শুনবে না? আমাদের বোনের জীবনটাকে ভিক্ষায় দিয়ে যাও। ঈশাদ বলল, আমাদের ওকে ছাড়াটা একদমই উচিত হয়নি। আগে যদি জানতাম ওকে কখনো একা ছাড়া তো দূরের কথা, চোখের নজরও হারাতাম না। আসরের আজান হচ্ছে, চার ভাই পাথরের মতো বসে আছে আইসিইউর বাইরে। অর্ণব বলল, চল আসরের নামাজ পড়ে আসি। ঈশান বলল, ভাইয়া আমাদের বোন। অর্ণব বলল, বোনকে আল্লাহ দেখবে, নামাজ পড়ে আল্লাহর কাছে ওর জীবনটা ভিক্ষা চাইতে হবে তো, না চাইলে তিনি দিবে কিভাবে? উনি হয়তো আমাদের দোয়ার অপেক্ষা করছে। আমাদের দোয়ার উসিলায় এবং আল্লাহর রহমতে যদি আমাদের বোনটা ঠিক হয়ে যায়। ঈশান বলল, আমি যাব না ওকে ছেড়ে কোথাও, আমি এখানে নামাজ আদায় করে নিব। আমরা সবাই যদি বোনকে ছেড়ে চলে যাই, যদি আমাদের সাথে অভিমান করে ও না ফেরার দেশে চলে যায়, তখন আমরা ওকে কোথায় পাবো? আদিল বলল, এসব কথা বলবি না শান, খুব ভয় করে। অর্ণব বলল, কিছু হবে না আমাদের বোনর, আমরা কিছুই হতে দেব না ওকে, চল নামাজ পড়তে। ঈশানকে জোর করে নামাজ পড়তে গেল চার ভাই। নামাজ নিয়ে তো আর কোনো অজুহাত চলে না। আইসিইউর বাইরে কড়া গার্ড দিয়ে পাহারায় রেখে গেছে 4 জন। হসপিটালের মসজিদে নামাজ আদায় করতে চলে গেল মির্জা বংশের 4 ছেলে। বড় ছেলে অর্ণব মির্জা, মেজো আদিল মির্জা, সেজো ঈশাদ মির্জা, আর সবচেয়ে ছোট ঈশান মির্জা এবং তাদের অর্ধেক প্রাণ একমাত্র বোন উষা মির্জা। 5 জনের নাম বাংলা 5টি স্বরবর্ণ সরয়া সরয়া রস্বই দীর্ঘই রস্য দিয়ে রেখেছে তাদের মা। মুসলিম পরিবারের এই 5 জনের ভাই বোনের বাবা মা মারা গেছে সেই ছোটবেলায়। 4 ভাই আজ অনেক কষ্টে নিজেদের পরিচয় করেছে। দেশের অন্যতম বিজনেসম্যান অর্ণব, বয়স 30-এর কোঠায়। ভাই বোনের জন্য আজও সে বিয়ে করেনি। নিজের কষ্ট দূরে রেখে ভাই বোনের খুশিটাই আগে। তার 2 বছরের ছোট আদিল আইন শৃঙ্খলা বাহিনীর একজন সক্রিয় সদস্য, তবে কেউ জানে না সেটা। ঈশাদ ও ঈশান দুজনেই জমজ। ঈশাদ বাস্কেটবল খেলতে বেশ পারদর্শী, সে এখন নিজেকে জাতীয় দলের জন্য তৈরি করছে। ঈশান রাজনীতিতে যুক্ত আছে, সারাক্ষণ নানা ভেজালে জড়িয়ে থাকে। তবে দুজনের জমজ হলেও তাদের চেহারা ততটা মিল নেই। দুজনের বয়স 25 বছর। 4 ভাই দেখতে শুনতে সব দিক দিয়েই পারফেক্ট। কারো মনে আঘাত পাবে বা কোনো কষ্ট পাবে এমন কাজ কখনোই করে না। বড়দের সম্মান এবং ছোটদের স্নেহ করতে পারে। 4 জন দেখতে হ্যান্ডসাম, স্টাইলিশ, বডি লুক সব দিক দিয়ে বলা যায় পারফেক্ট। ওদের একমাত্র বোন উষা 20 বছর বয়স, এবার অনার্স ভর্তি হয়েছে। ভীষণ মিষ্টি, লাজুক ও মিশুক স্বভাবের মেয়ে। মনের মধ্যে হিংসা নামক বস্তুটা নেই। হাসি খুশি এই মেয়েটাকে সবাই পছন্দ করে। গায়ের রং গোলাপি ফর্সা, চেহারার গঠন উঁচা লম্বা, মাশাআল্লাহ দেখতে। ভাইদের আদর রাজকন্যা, কোনো ভাই বোনকে নাম ধরে ডাকে না, সবসময় বোন বলে। প্রত্যেকের চুল উস্কো খুস্কো, চেহারায় মলিনতা, একরাশ বিষণ্ণতা নিয়ে বসে আছে। সারা সময় এক ফোঁটা পানীয় পান করেনি 4 ভাই। তাদের বোনকে রেখে কখনো মুখে কিছু দেয়নি। সে বোনকে রেখে আজ কি করে মুখে খাবার তুলবে? প্রত্যেক ভাই নিজের খাবার খাওয়ার আগে সেই খাবার বোনকে তুলে দেবে। যদি বোন সেটা খায় তারপরে সেই খাবার মুখে তুলবে। হঠাৎ গার্ডদের মধ্যে একজন দৌড়ে এসে তাদের সামনে এলো। তার নাম অরূপ। অরূপ এসে ওদের 4 ভাইকে যা বললো তা শুনে তাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। সাথে রাগ উঠে গেল যে এই কাজটা করেছে তাকে জ্যান্ত পুঁতে ফেলবে, কিছুতেই ছাড়বে না। অর্ণব, আদিল, ঈশাদ, ঈশান 4 জন থম মেরে বসে আছে। অরূপ যা বলেছে তাতে কারোরই মাথা ঠিক নেই, কিন্তু এখন এত হাইপার হলে চলবে না। যেরকম ঠান্ডা মাথায় কেউ ওদের সাথে খেলছে, ঠিক সেরকম ভাবেই গুটি চালতে হবে তাদের সাথে। আপাতত নিজের বোনের দিকে খেয়াল দিতে হবে, পরে তাদের ব্যবস্থা করবে। তাদের শত্রুদেরকে বুঝিয়ে দিতে হবে মির্জা বংশের ছেলেরা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আপন বলতে ওদের কেউ নেই। বাবা মা মারা যাওয়ার পর আত্মীয় স্বজন এক প্রকার তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে।
আপন চাচাও সেদিন সব সম্পত্তি জোর করে দখল করে বাড়ি থেকে বের করে দিয়েছে। খেয়ে না খেয়ে 4 ভাই জীবন চালিয়েছে, তারপর বোনকে একবেলা অনাহারে রাখেনি। বাবা ক্যান্সারে মারা গেল, তার 3 মাস পর মায়ের মৃত্যু। গৃহহারা 5টা মানুষ কি করে বড় হয়েছে সেটা একমাত্র তারাই জানে। তাই তো সবার প্রথমে 2টা এতিমখানা খুলেছে, যাতে করে অন্য বাচ্চাকে ওদের মতো প্রবলেম ফেস করতে না হয়। বাবা মা যখন মারা গেল তখন অর্ণবের বয়স 18 বছর, ভালো মন্দ সবকিছু বোঝার ক্ষমতা হয়েছে। কিন্তু ওর 10 বছরের ছোট বোনটা তো কিছুই বোঝে না। গল্পটা অনেকটা সিনেমার মতোই, তাই না? কিন্তু মনে রাখবেন, বাস্তবতা সিনেমাকেও হার মানায়। বাস্তবের মতো করে সিনেমা তৈরি করা যায়, কিন্তু সিনেমার মতো করে বাস্তবতা তৈরি করা যায় না। বাস্তবতাটা খুব অদ্ভুত। 4 ভাইয়ের কাছে তাদের বোনের অ্যাক্সিডেন্টটা ধোঁয়াশা লাগছে। মনে হচ্ছে সবকিছু একটা দুঃস্বপ্ন। ঘুম ভেঙে গেলে সবকিছু ঠিক হয়ে যাবে। তাদের বোন আবার হেসে খেলে বাড়ি বাঁধিয়ে রাখবে। প্রত্যেকের চোখ মুখ ফোলা ফোলা, চোখগুলো লাল টকটকে হয়ে আছে। ছেলেদের নাকি কাঁদতে মানা, তাদের অনেক কঠিন মনের অধিকারী হতে হয়। অনেকে এই কথাটা বলে, কিন্তু কথাটা একদমই যুক্তিসঙ্গত নয়। কেন, ছেলেরা কি মানুষ না? ওদেরও তো ভালোবাসা, অনুভূতি, আবেগ, সহ্য ক্ষমতা নামক বস্তুটা আছে। ওরাও তো রক্তে মাংসে করা মানুষ। আমরা কি ভাবি তাদের টাকা উপার্জনের মেশিন? না, এটা ভাবা উচিত নয়। তারা হয়তো মেয়েদের মতো এত সহজে কাঁদতে পারে না, তবে তারাও কাঁদে যখন আর সহ্য করতে না পারে। পুরো পৃথিবীটা তার নিজেকে একা মনে হয়, ঠিক তখন কাঁদে। অর্ণব সামনে এগিয়ে বসে আদিলের মাথায় হাত রাখলো। অর্ণব বলল, তোরা কি কিছু মুখে দিবি না? সে বিকাল থেকে এখানে বসে আছিস, এখন প্রায় মাঝরাত, কিছু একটা খেয়ে নে, নয়তো শরীর খারাপ করবে। আদিল বলল, তুমি এটা কি বলো ভাইয়া? আমাদের বোন না খেয়ে জীবন মরণের সাথে যুদ্ধ করছে, আর আমরা ওকে ছেড়ে খেয়ে নিবো? তা কিছুতেই নয়। বোন সুস্থ থাকলেই তো একটা আপেল 2 টুকরো করে ওকে মুখে না দিয়ে আমরা আজ পর্যন্ত কিছু খাইনি। ও অসুস্থ হয়ে আছে, সেখানে আমরা খাবার খাবো? খাবার যে গলা দিয়ে নামবে না ভাইয়া। অর্ণব বলল, তোরা সবাই আমার আদরের, তোদের কথা তো আমাকে ভাবতে হবে। যদি বোনের মতো তোরা অসুস্থ হয়ে যাস তাহলে আমি বাঁচবো কি করে? মুখে হাত দিয়ে অর্ণব নীরবে কাঁদতে লাগলো। ঈশান বলল, ঈশাত, তোর তো কালকে কম্পিটিশন আছে, তুই কি সেখানে পার্টিসিপেট করবি? ঈশাত বলল, আরে ম্যাট শান, তোর কি মাথা ঠিক আছে? আমার বোন সবার আগে, তারপর আমার ক্যারিয়ার। রেগে বলল কথাটা। অর্ণব বলল, আগামীকালের কম্পিটিশনটা তো অনেক জরুরি, কালকে পার্টিসিপেট না করলে জাতীয় দলের চান্স পেতে সমস্যা হয়ে যাবে। ঈশাত বলল, তোমরা কি পাগল হয়ে গেছো? আমার কলিজার টুকরো বোনটার এই অবস্থা, কত কষ্ট পাচ্ছে, আর তোমরা আমার খেলা নিয়ে পড়লে? যদি আমার ক্যারিয়ার চলে যায় তাহলে অন্যভাবে ক্যারিয়ার করে নিব, কিন্তু যদি আমার প্রাণ প্রিয় বোনটা কিছু হয়ে যায় তখন আমি কোথায় যাব? তাকে কোথায় পাবো? আমি ওকে ছেড়ে 1 সেকেন্ডের জন্য বাইরে কোথাও যাব না। যদি ফিরে এসে দেখিও বাকি কথা বলার আগে মুখ ডেকে কান্নায় ভেঙে পড়লো। সবকিছু এক মুহূর্তে এলোমেলো হয়ে গেল। সব নিউজের হেডলাইনে এখন শুধু একটাই খবর, বিশিষ্ট শিল্পপতি অর্ণব মির্জা ও নর্থ ইস্ট ক্লাবের বাস্কেটবল চ্যাম্পিয়ন ঈশাত মির্জা একমাত্র বোন অ্যাক্সিডেন্ট করে গুরুতর আহত হয়ে হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে। বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মিডিয়া হসপিটালের বাইরে এসে ভিড় করেছে, কিন্তু 4 ভাইয়ের এক ভাই মিডিয়ার সামনে যায়নি। আসবে কি করে? তারা তো সেরকম পরিস্থিতিতে ছিল না। এইদিকে মিডিয়াতে তিলকে তাল বানিয়ে নানা রকম কথা প্রচার করছে, কিন্তু তাতে মিস্টার মির্জাদের কোনো সমস্যা নেই। উষা যদি ওদের অবস্থা দেখতো তাহলে তার ভাইদের এই অবস্থা দেখে কিরকম রেড করতো তা আমার জানা নেই। হয়তো খুশিতে আত্মহারা হয়ে যেত, নয়তোবা কান টেনে দিয়ে প্রত্যেককে কান ধরে উঠবস করাতো। এটা হয়তো এই ভাইদের পাগলামির সাজা। আর সে খিলখিল করে হাসতো। 4 ভাইয়ের পাশাপাশি আরেকজন পাগল হয়ে যাচ্ছে উষার জন্য। সে পারলে এখনই চলে আসতো আমেরিকা থেকে, কিন্তু রাতে ফ্লাইটের টিকিট পাইনি বলে সে আসতে পারেনি। তাই মিনিটে মিনিটে 4 ভাইয়ের মোবাইলে কল করে পাগল করে ফেলছে। আবার কল করলো অর্ণবের কাছে আর বলল, ভাইয়া উষার শরীরের অবস্থা কেমন? ও কি ভালো হবে না? আমার সাথে কথা বলবে না? আমি ওর সব কথা শুনবো, প্লিজ ওকে আমাদের জন্য ফিরে আসতে বলুন, ওকে ছাড়া বাঁচতে পারবো না। কাঁদতে কাঁদতে কথাগুলো বললো। অর্ণব বলল, শান্ত হও, আল্লাহ চাইলে আমাদের বোনের কিছুই হবে না, তুমি নামাজ পড়ে বোনের জন্য দোয়া করো। ওপাশ থেকে কাঁদতে কাঁদতে আবার বলল, আমি কাল সকালের ফ্লাইটের দেশে আসছি, আমি ওর কিছুই হতে দিব না। আমি নফল নামাজ পড়ে উষাকে ফেরত চাইবো। ওর যদি কিছু হয় তাহলে আমি বাঁচবো না ভাইয়া। আল্লাহ এমন কেন করলো? অর্ণব বলল, ধৈর্য ধরো, আল্লাহ হয়তো আমাদের পরীক্ষা নিচ্ছে, তার পরীক্ষায় উত্তীর্ণ হলে আমাদের বোনও নিশ্চয়ই আমাদের কাছে ফিরে আসবে। তারপর ওই পাশ থেকে আবারও বলল, সত্যি ওষা ভালো হয়ে যাবে? ভাইয়ারা কি করছে? অর্ণব বলল, হ্যাঁ সত্যি। আদি, ঈশাত, ঈশান নফল নামাজ পড়ছে, তুমিও ওযু করে নামাজ পড়ে ওর সুস্থতা কামনা করো। আমিও নামাজ পড়বো, তাই মোবাইল বন্ধ থাকবে, তুমি আর কল করো না। ওই পাশ থেকে বলল, আচ্ছা ভাইয়া, রাখছি, আল্লাহ হাফেজ। তবে ওষার 24 ঘন্টা শরীরের আপডেট আমাকে দিতে থাকবেন, আমি কাল সকালে আসছি। বলে ফোন বন্ধ করে অর্ণব নামাজে দাঁড়িয়ে গেল। আইসিএর পাশের রুমে তারা পাশে নামাজ পড়ছে। রুমের পাশে বডিগার্ডরা করে নজরদারি করছে। তখন ওরূপের কথা শুনে নজরদারি আরো দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। এক পাশে উষা বেডে শুয়ে আছে, আরেক পাশে নিঃশব্দে নামাজ আদায় করছে 4 ভাই। চোখের পানিতে পাঞ্জাবি ভিজিয়ে ফেলেছে। পুরো রুমে পিনপতন নীরবতা। বোনের জীবনের জন্য তারা আজ আল্লাহর কাছে আরজি জানাবে, যাতে তাদের বোনটা ভালো হয়ে যায়। নামাজের মাঝে মাঝে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠছে ঈশান। ওদের এমন অবস্থা হলো তারা এতটা কষ্ট পেত না, কিন্তু বোনের জন্য জান চলে যাওয়ার মতো অবস্থা হয়েছে। সত্যি থাকার মতো থাকলে একটা ভাই যথেষ্ট, 4 জনের প্রয়োজন হয় না। সেখানে উষা 4টা ভাইয়ের প্রাণের সাথে জড়িয়ে আছে। অনেক রেসপেক্ট ও সেলুট পৃথিবীর সকল ভাইকে, যারা তাদের বোনকে রক্ষার জন্য ডালের মতো দাঁড়িয়ে আছে। আর এত পাগলামি করে মনে যেতে কাঁদতে কাঁদতে 4 ভাইয়ের চোখের অবস্থা খারাপ করে ফেলেছে। জানি না আল্লাহ তাদের কান্না শুনতে পাচ্ছে কিনা। সবার মনে একটা বাসনা, তাদের বোন যেন ঠিক হয়ে যায়। হঠাৎ করে আদিল মোনাজাত শেষ করে বোনের রুমের দিকে তাকালো, তাকিয়ে চোখ কপালে তুলে ফেললো। যা দেখলো তাতে জোরে চিৎকার দিয়ে উঠলো। বাকি 3 জন মাত্র সালাম ফিরিয়ে মোনাজাতের প্রস্তুতি নিচ্ছিল। আদিলের চিৎকারে বোনের দিকে তাকালো। আদিল বলল, ভাইয়া। সবাই তার দিকে তাকিয়ে যা দেখলো তাতে সবার হাত পাকা পাকাপি শুরু হয়ে গেল। আল্লাহ কি ওদের কথা শুনলো না? শেষ পর্যন্ত কি ওর বাবা মায়ের মতো ওদের বোনও না? এটা হতে পারে না, কিছুতেই না। শরীর ঠান্ডা হয়ে আসছে, ওদের মনে হচ্ছে সব শক্তি কেউ নিয়ে গেছে। মাথা ঘুরছে এমন ভাবে যেন এক্ষুনি পড়ে যাবে। ঈশাত বলল, ভাইয়া আমাদের বোনের কি হয়েছে? এরকম করছে কেন? ডক্টরকে ডাকো। ও এরকম বড় বড় করে নিঃশ্বাস ছাড়ছে কেন? ওর কি হয়েছে? শান,
জলদি ডক্টরকে নিয়ে আয়। মির্জা বাড়ির ড্রয়িং রুমে 20 বছরের একটা মেয়ে দৌড়াচ্ছে, তার পিছনে পিছনে তার ভাই। বড় ভাইয়ের হাতে জ্যাম পাউরুটি, মেজো ভাইয়ের হাতে জুসের গ্লাস, সেজো ভাইয়ের হাতে ফলের প্লেট, আর ছোট ভাইয়ের হাতে পানির গ্লাস। খাবারের হাত থেকে বাঁচতে এদিক সেদিক পালিয়ে বেড়াচ্ছে। মেয়েটা বয়সে আর হাতে পায়ে শুধু বড় হয়েছে, কিন্তু আচার আচরণে এখনো বাচ্চা মরে গেছে। তার ভাইদের চোখে এখনো সে ছোট্ট খোকি। চার ভাই তাদের আদরে বোনকে সে 10 বছরের ছোট্ট মেয়ে মনে করে। অর্ণব বলল, বোন দুষ্টামি করে না, একটু খেয়ে নে। উষা বলল, ওয়াচ্ছি বড় ভাইও, এগুলো খেতে আমার খুব কষ্ট লাগে, ভালো লাগে না একটু। আদিল বলল, দাঁড়া বোন, একটু জুস খেয়ে নে। উষা বলল, খাবো না আমি কিছুই খাবো না। ঈশান বলল, লক্ষ্মী বোন আমার, খাবারটুকু খেয়ে নে, তুই দৌড়ানোর শক্তি কোথায় পাবি? ঈশান বলল, বোন আর কিছু না খাস, কয়েক পিস ফলের টুকরো মুখে দে। উষা বলল, একদম না, আমার খেতে ভালো লাগে না, প্লিজ ভাইওরা জোর করো না আমাকে, আমার এগুলো খেতে বিরক্ত লাগে, কি বিচ্ছিরি খেতে। উষা ওর ভাইদের ভাইও বলে ডাকে। এখন 4 ভাইয়ের এক ভাইও তাদেরকে ধরতে পারছে না। ভীষণ জেদি মেয়ে, খাবার নিয়ে খুব জেদ করে, এটা খাবে না ওইটা খাবে না, এই ফল ভালো না, এই খাবারের স্বাদ নেই, নানা বাহানা করে। 4 ভাই প্রতিদিন তার পেছনে ছোটাছুটি করে খাবার নিয়ে, কিন্তু কখনো বোনের আগে খাবার খায় না। যত দেরি হোক না কেন বোনকে খাইয়ে তারপর নিজেরা খাবে, সবার আগে ওদের বোন, তারপর বাকি সবকিছু। অর্ণব বলল, বোন তুই কি খাবি না? উষা বলল, আমার খেতে ভালো লাগে না ভাইও। আদিল বলল, ঠিক আছে তোর খেতে হবে না, তুই না খেলে আমরা আজ কিছুই খাবো না, কিছুই মুখে দিব না। ঈশান বলল, ভাইয়া সবকিছু রেখে দে তো, আমরা কেউ কিছুই খাবো না। ও জানে না ও খাবার মুখে না দিলে আমরা কিছুই খাই না। কৃত্রিম রাগ দেখিয়ে কথাগুলো বললো। তারপর উষা বলল, মুখ গুমরা করে ইমোশনাল ব্ল্যাকমেল করছো? ঈশাদ বলল, তোর কিছু খেতে হবে না, চলো তো ভাইয়ারা আমরা আমাদের কাজে চলে যাই, আজ আমরা এক ফোঁটা পানি মুখে দেবো না, তোরও কিছু খেতে হবে না। 4 ভাইয়ের বুদ্ধিটা কাজে লাগলো। 4 ভাইয়ের চোখের ইশারায় এমনটা করছে। উষা চুপচাপ ভদ্রমের মতো সোফায় এসে বসলো। তার এখন কান্না পাচ্ছে, খাবার খেতে তার সবচেয়ে বেশি কষ্ট হয়। আদিল বলল, এই তো আমার লক্ষ্মী বোন, দেখি হা করতো। উষা বলল, আমার খেতে ভালো লাগে না। ঈশাদ বলল, তোর কি খেতে ভালো লাগে একবার বল, পুরো দোকান তোর জন্য উঠিয়ে নিয়ে আসবো। উষা বলল, আমার ফুচকা খেতে ভালো লাগে। ঈশান বলল, ঢাটিয়ে চর মারবো একটা, ভালো কিছু খেতে ভালো লাগে না, তার এখন সকালবেলায় ফুচকা খেতে ইচ্ছে করছে। উষা বলল, বড় ভাইও সেজো ভাইও, ঈশানু শয়তানটাকে কিছু বলো, ও নাকি আমাকে মারবে, ওকে কিছু বোকা না দিলে আমি কিন্তু খাবো না। আদিল বলল, ওর এত বড় সাহস, ও নাকি আমার বোনকে মারবে, যে হাত দিয়ে চর মারবে সে হাত আমি কেটে দিব। ঈশাদ বলল, শান তোর সবসময় এত লাগতে হবে কেন, দেখছিস এমনিতেই খেতে চাইছে না। অর্ণব বলল, শানকে ইচ্ছে মতো বকা দিব, একটু খেয়ে নে বলো। উষা শয়তানি হাসি দিয়ে বলল, আচ্ছা ওকে বেশি করে বকা দিবে, একদম ভালো হয়েছে, এবার ভাইওরা তোমাকে বকবে। কোন রকম একটা পাউরুটি, অর্ধেক গ্লাস জুস ও কয়েক পিস ফল খেয়ে দৌড়ে পালালো। পালানোর সময় জোরে সোফায় বেজে গিয়ে পড়ে গেল। উষা বলল, আউচ। ঈশান চিৎকার দিয়ে বনো বলল। ঈশাদ বলল, কি হয়েছে তোর? ভয় পেয়ে বলল। অর্ণব বলল, তুই ঠিক আছিস তো? আদিল বলল, দেখি কোথায় ব্যথা পেয়েছিস। 4 ভাই দৌড়ে বোনের কাছে এলো, পাগল হয়ে গেছে যেন কি থেকে কি করবে, ব্যথাটা যেন ওরাই পেয়েছে। উষা বলল, সামান্য একটু ব্যথা পেয়েছি। ঈশাদ বলল, এই তোর সামান্য ব্যথা, অনেকখানি চামড়া ছিলে গেছে, খাবার খাবে না, ব্যথা পাবে না তো কি করবে? ঈশান বলল, সরো তোমরা, আমি ওকে কোলে করে নিয়ে যাচ্ছি, একদম খেয়াল করে চলে না, গাছফড়িং এর মতো শুধু লাফিয়ে লাফিয়ে চলবে। অর্ণব বলল, তুই গিয়ে আগে ফার্স্ট ওয়ার্ডের বক্সটা নিয়ে আইতো। আদিল বলল, আমি এক্ষুনি যাচ্ছি। ঈশান ওকে কোলে নিয়ে সোফায় বসাতো। সামান্য একটু চোট পেয়েছে, তাতে ভাইদের যান চলে যাওয়ার মতো অবস্থা। ঈশান ওর বোনকে কোলে করে নিয়ে সোফায় বসালো। 4 জনের মন খারাপ। উষা বলল, ভাইয়া একটু সামান্যই তো। অর্ণব বলল, একদম চুপ, চামড়া ছিলে গিয়ে লাল হয়ে আছে, আর তুই বলছিস কিছুই হয়নি। আদিল ওর ব্যথার জায়গায় অ্যান্টিসেপটিক লাগিয়ে দিচ্ছে, এতটা সযত্নে যে বোনের গায়ে একটু যেন ব্যথা না লাগে। আলতো হাতে ফু দিয়ে অ্যান্টিসেপটিক লাগাচ্ছে, দেখে মনে হচ্ছে ব্যথাটা আদিল পেয়েছে। উষা ওর ভাইদের কাণ্ড দেখে চোখগুলো ছলছল হয়ে আছে। বাকি 3 জন খাবার নিয়ে হাজির হয়েছে। বাড়ির সার্ভেন্টরা হা করে তাকিয়ে আছে। এটা অবশ্য নতুন কিছু নয়, কিন্তু তারপরে ওদের ভাই বোনদের ভালোবাসার কাহিনীগুলো দেখতে ওদের ভালোই লাগে। 4 ভাই কখনো বোনের কোনো কাজে সার্ভেন্টদের করতে দেয় না, সব কাজ নিজেরাই করবে। সত্যি এরকম ভাই পেতে হলে 7 কপালের ভাগ্য লাগে, যা সবাইকে আল্লাহ তাআলা দেয় না। আমাদের সবাইকে আল্লাহ তাআলা একভাবে না একভাবে পরিপূর্ণ করে দেয়, সবাই সবকিছু পায় না। আল্লাহ আমাদের সেটাই দেয় যেটা আমাদের জন্য মঙ্গলকর, যেটা আমাদের জন্য নয় সেটা আমাদের জন্য মঙ্গলকর ছিল না, তাই আমাদেরকে দেয়নি। উষার 1টা 2টা নয় 4-4টা ভাই আছে, কিন্তু ওদের বাবা মাকে নিয়ে গেছে। ভাই থাকাটা ওর জন্য মঙ্গলকর, তাই আল্লাহ তাআলা ওকে ভাই দিয়েছে। উষা এতক্ষণ কান্না আটকে রাখতে পারলো, এখন আর পারলো না, ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠলো। বোনকে কাঁদতে দেখে 4 ভাই পাগল হয়ে যাচ্ছে, মনে করছে বোন অনেক ব্যথা পেয়েছে। আদিল বলল, বোন কি হয়েছে তোর? অর্ণব বলল, কাঁদছিস কেন তুই? ঈশান বলল, অনেক ব্যথা করছে। ঈশাদ বলল, আমি ডক্টর নিয়ে আসছি। অর্ণব বলল, শান আদিকেও নিয়ে জলদি করে ডক্টর নিয়ে আয়, নিশ্চয়ই বোন অনেক ব্যথা পেয়েছে, সামান্য চোটের জন্য 4 ভাই ডক্টরকে ডাকবে। বলেন তো বোনকে কতটা ভালোবাসলে ভাইয়ারা এরকম পাগলামি করতে পারে? উষা ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে করতে বলল। উষা বলল, আমার ব্যথা করছে না, তোমরা আমাকে এত ভালোবাসো কেন? আমার কত সৌভাগ্য যে আমি তোমাদের মতো ভাই পেয়েছি। তোমরা কখনো আমাকে বাবা মায়ের অভাব বুঝতে দাওনি, আমার জন্য এখনো নিজেরা বিয়ে করনি, আমাকে বিয়ে দিয়ে তারপর বিয়ে করবে। কতটা ভালোবাসলে কোনো ভাই তার বোনের জন্য এমনটা করে? আমার কপালটা সত্যি অনেক ভালো, তাই তো আমি তোমাদের মতো 1টা নয় 2টা নয় 3টা নয় 4টা ভাই পেয়েছি। যদি কখনো আমার কিছু হয় তখন কি করে বাঁচবে? আমি না থাকলে একদম পাগলামি করবে না, না হলে যে আমি মরেও শান্তি পাবো না। ঈশান বলল, খবরদার একদম উল্টাপাল্টা কথা বলবি না। আদিল বলল, তোর কিছু হবে না, তোর কিছু হতে দেবো না আমরা। ঈশাদ বলল, যে তোর দিকে তাকাবে তার চোখ তুলে ফেলবো। 4 ভাইয়ের কলিজা তুই, তোকে ছাড়া কি করে বাঁচবো? অর্ণব বলল, আরেকদিন যদি এইসব কথা বলিস তাহলে তোর সাথে কিন্তু রাগ করবো। তোর 4 ভাই তোর গায়ে একটা ফুলের টুকা পড়তে দিবে না। উষা বলল, আমি জানি ভাইওরা, কিন্তু যদি কখনো আমার অ্যাক্সিডেন্ট হয় তাহলে কি হবে? এত ভালোবাসা যদি আমার কপালে না সয়, সবাই তো বলে বেশি সুখ নাকি কপালে সয় না, আমি তাই বলছি। 4 ভাই বোনকে জড়িয়ে ধরে বলেছিল, তোর কখনো কিছু হতে দেব না, তোর ভাইওরা তোর কিছুই হতে দেবে না। আল্লাহর কাছে যে প্রতি ওয়াক্তে নামাজ পড়ে শুধু তোর জন্যই দোয়া করি,
তোর জীবন হেফাজতের মালিক যে স্বয়ং আল্লাহ তাআলা ঈশানের ডাকে আদিলের ভাবনা থেকে ফিরে এলো। এতক্ষণ ধরে আদিল চেয়ারে বসে দুই গালে হাত দিয়ে পূর্ণ স্মৃতিগুলো কল্পনা করছে। আশ্চর্য বিষয় হলো এটাই সত্যি, উষার বলা কথাগুলোর সাথে এখনকার পরিস্থিতি মিলে গেছে। ঈশান বলল ভাইয়া। আদিল বলল ঈশান বলল তখন থেকে তোমাকে ডাকছি, কোন ধ্যানে ছিলে তুমি? বড় ভাইয়া তোমাকে ডাকছে। আদিল বলল বনুর শরীরের অবস্থা এখন কেমন? ঈশান বলল এখন একটু ভালো। তখন যদি সাথে সাথে ডক্টরকে ডাকতে দেরি হয়ে যেত তাহলে এতক্ষণে হয়তো আমাদের বোন না ফেরার দেশে চলে যেত। আদিল বলল আমরা বেঁচে থাকতে আমাদের বোনের কিছুই হবে না, আল্লাহ কখনো আমাদের থেকে আমাদের বোনকে নিয়ে যেতে পারে না। তারপরও বাকিটা আল্লাহর ইচ্ছা, তিনি চাইলে সব করতে পারেন। চল, ভাইয়া ও ঈশাত অপেক্ষা করছে। আদিল উঠে বোনের কাছে চলে গেল। তখন যদি ঈশান ডক্টরকে ডাকতে আর 2 মিনিট দেরি করতো তাহলে হয়তো এতক্ষণ ও আর থাকতো না। এখনো 4 ভাইয়ের মধ্যে কেউই মুখে কিছু দেয়নি, খাবার তো গলা দিয়ে নামবে না। আদিল ও ঈশান দেখলো অর্ণব থাই গ্লাসের উপরে দাঁড়িয়ে বাড়ির দিকে মনোযোগ সহকারে কিছু দেখছে, তাকিয়ে আছে বাহিরে। ঈশান পাশে চুপ করে দাঁড়িয়ে আছে। আদিল বলল ভাইয়া ডেকেছো? অর্ণব রেগে বলল আমরা 4 ভাই থাকতে, এত কড়া বডিগার্ডের নজর থাকতে আমাদের বোনের মুখের অক্সিজেন মাস্ক কে খুললো? ঈশান বলল অবাক হয়ে কি বলছো এসব? ঈশাদ বলল ভাইয়া কিভাবে সম্ভব? আদিল বলল যে এই কাজটা করেছে তাকে কেটে টুকরো টুকরো করে কুকুরকে খাবো। কে করেছে? একবার নামটা বলো, কে করেছে এটা? তার ব্যাপারে তোমার কোনো আইডিয়া আছে? অর্ণব বলল সেটাই তো তোকে খুঁজতে হবে। আন্ডারওয়ার্ল্ডের সদস্য তুই, আমি নই। যেই করেছে পালানোর সময় অরূপ তাকে দেখেছে, অরূপ পিছনেও ধরতে পারেনি তাকে। ঈশান বলল জানে মেরে ফেলবো তাকে পেলে, আমাদের কলিজার গায়ে হাত রেখেছে, ওর কপালে কি আছে ও তা নিজেও জানে না। অর্ণব বলল প্রথমে বনুর অ্যাক্সিডেন্ট, তারপর আবার মারার চেষ্টা, এতগুলো পাহারা থাকতেও সবার চোখ আড়াল করে যে এই কাজটা করতে পেরেছে সে কোনো সাধারণ কেউ নয়। আমাদের শত্রু অনেক শক্তিশালী, তারা জানেও না কার সাথে পাঙ্গা নিতে এসেছে। ধরতে পারলে এদের বংশ নির্বংশ করে দেব। আমাদের হারানো এত সহজ না, আমরা ভাঙবো তবু মচকাবো না। আমরা আমাদের বোনের গায়ে একটা আচরণ পড়তে দিব না। আদিল গোপনে ফোর্স লাগা, কে সব করেছে তা আমার জানতেই হবে। এট এনি কস্ট আমার তাকেই চাই। আমার বোনকে যে এত কষ্ট দিয়েছে তাকে আমি কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। অর্ণব রেগে গিয়ে পিছনের দেয়ালে খুশি মারলো। এই মুহূর্তে সে কত পরিমাণে রেগে আছে তা বাকি ভাইরা ভালো করে বুঝতে পারছে। ঈশাদ বলল তার মানে ভাইয়া বোনকে অ্যাক্সিডেন্ট করানোটা পুরো একটা প্ল্যান, কেউ জেনে বুঝে আমাদের বোনকে অ্যাক্সিডেন্ট করিয়েছে? অর্ণব বলল তারা জানে আমাদের 4 জনের কলিজা, আমাদের দুর্বলতা, আমাদের একমাত্র বোন, তাই কাপুরুষরা সেখানে আঘাত করেছে। আমাদেরকে আরো সাবধান হতে হবে। ঈশান বলল আজ আমরা 1 মিনিটের জন্য বোনকে ছেড়ে কোথাও যাব না, পালা করে বোনকে পাহারা দিব। গার্ডদের আশায় রাখলে আবারও অঘটন ঘটতে পারে। আদিল বলল গুড আইডিয়া, আমাদের যার যে কাজ আছে সবগুলো ক্যান্সেল করে দেই। 4 ভাই একটা রহস্যময় হাসি দিল। কারো বিপদ ঘনিয়ে এসেছে, সে নিজেও জানে না সে কি ক্ষতি করেছে, তবে এইটুকু বলা যায় তার জন্য অনেক বড় সারপ্রাইজ অপেক্ষা করছে। আমেরিকা থেকে এসে বিমানের থেকে নেমে এয়ারপোর্টে 1 মিনিটও দেরি করলো না একটা ছেলে। গাড়িতে উঠে বসলো। গন্তব্য এখন হাসপাতালে, সেখানে তার প্রিয় সে জীবন মরণের সাথে লড়াই করছে। ছেলেটার বয়স 24 বছর, দেখতে বেশ স্মার্ট, গায়ের রং শ্যামবর্ণ। ছেলেটার চেহারা অনেক মায়াবী, নাকটা কিছুটা খাড়া। সবচেয়ে বেশি সুন্দর লাগে তার হাসিটা, কারণ হাসলে তার গালে টোল পড়ে। ছেলেদের গালে টোল পড়লে যে এতটা সুন্দর লাগে তা ওকে না দেখলে বোঝাই যেত না। চোখের পাপড়িগুলো একটু বেশি বড়, পলক ফেললে অনেকটাই ভালো লাগে দেখতে। চুলগুলো অগোছালো, চোখ মুখ ফুলে আছে, মনে হয় অনেক কান্না করেছে। খানগ্রুভ ইন্ডাস্ট্রির ওনার তিনি। বাবা মারা যাওয়ার পর খুব অল্প বয়সে বিজনেস জগতে প্রবেশ করে তিনি। পরিবারের একমাত্র শুধু বড় বোন আর তার মা আছে। 4 ভাই বোনের জন্য আইসিইউর সামনে বসে আছে। এখনো 24 ঘন্টা হয়নি, 72 ঘন্টার আগে কিছুই বলা যাবে না। অর্ণব বলল অরূপকে জিজ্ঞেস করেছিলি কোনো খোঁজ পেয়েছে কিনা? ঈশাদ বলল না ভাইয়া, এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। আদিল বলল তবে খুব শীঘ্রই পেয়ে যাবো। ওরা তো জানে না কাদের কলিজায় হাত দিয়েছে। অর্ণব বলল শান কোথায় আদি? আদিল বলল ওর নাকি জরুরি কোনো কল এসেছে, কথা বলছে। ওর সামনে অরূপ এলো। অরূপের বয়স 23 বছর। খুব ছোটবেলায় অর্ণব ওকে রাস্তায় কুড়িয়ে পেয়েছিল। তখন থেকে এখন পর্যন্ত কোনোদিন তাদের কথার অবাধ্য বা অমান্য করেনি। 4 ভাইয়ের পাশাপাশি অরূপও ভীষণ ভালোবাসে উষাকে, তবে সেটা ভাইয়ের মতো। অরূপও নিজের 4টা ভাই ও একটা বোন পেয়েছে। অরূপও যদি জানতে পারে তার বোনকে কেউ ডিস্টার্ব করেছে তাহলে তাকে আধা ঘন্টা পর হসপিটালের জরুরি বিভাগে খুঁজে পাওয়া যায়। ওর কারণে উষার দিকে কেউ ডিস্টার্ব করা তো দূরের কথা, তার দিকে তাকাতেও ভয় পেত। ফলে যে উষাকে দেখে রাখার সম্পূর্ণ দায়িত্ব অরূপের। অরূপ হলো অর্ণবের ডান হাত, ওর বডিগার্ডদের প্রধান অরূপ। অরূপের কাজ হলো 24 ঘন্টা ওদের 4 ভাইয়ের কথা মানা ও বোনকে দেখে রাখা। অরূপ বলল ভাই আমাকে ডেকেছেন? অর্ণব বলল বোন যখন অ্যাক্সিডেন্ট করেছিল তখন তুই কোথায় ছিলি? অরূপ বলল আমি তো গুলশানে ছিলাম। আপনি যে চৌধুরীদের সাথে যে 20 কোটি টাকা ডিল করেছিলেন তা আমি কনফার্ম করে নিতে গিয়েছিলাম। আদিল বলল তুই কি করে জানলি বোন অ্যাক্সিডেন্ট করেছে? অরূপ বলল আমাকে একজন আননোন নাম্বার থেকে কল করেছে, শুধু এতটুকু বলেছে মির্জাদের একমাত্র বোন অ্যাক্সিডেন্ট করেছে। আমি প্রথমে বিশ্বাস করিনি, পরে আবার কল করে জানাই। আমি লোক লাগিয়ে জানতে পারি কলেজের উল্টো দিকে অ্যাক্সিডেন্ট হয়েছে। গাড়ির বর্ণনা শুনে আমি ছুটে যাই, গিয়ে দেখি বোন অ্যাক্সিডেন্ট করেছে। ঈশাদ বলল আমাদের বাড়ি কলেজের সামনের দিকে, কিন্তু বোন উল্টো দিকে কেন যাবে? অরূপ বলল বোন উল্টো দিকে গিয়েছে সেটা তো আমি জানি না কেন গিয়েছে। অর্ণব বলল ওর বডিগার্ডরা কোথায় ছিল? অরূপ বলল ভাই বোন কালকে জিদ ধরেছিল তার সাথে যেন কেউ না থাকে, সে বাড়ি থেকে একাই চলে যাবে, এমনকি ড্রাইভারও নেয়নি সে, কারো কথাই তো শুনেনি। বোনের জিদের কাছে হার মেনে বাকি সবাই চলে এসেছে। তারপর ঈশাদ বলল তুই যখন বোনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছিলি তখন কি কোনো সন্দেহজনক কিছু দেখেছিস? অরূপ বলল তেমন কিছু তো মনে পড়ছে না সেজো ভাই। আদিল বলল ভালো করে মনে করে দেখ, একটু ভাব। অরূপ অনেক সময় ধরে ভাবলো, মুখে সামান্য হাসি ফুটিয়ে বলল মনে পড়েছে, আমি যখন বোনকে খাদের থেকে তুলে নিয়ে এসেছিলাম তখন সেখানে একটা দূরে একটা কালো প্রাইভেট কার দাঁড় করানো ছিল। গাড়িতে আসার সময় পেছনে একটা সাদা গাড়ি দেখেছিলাম, তখন আমার এত কিছু খেয়াল ছিল না। আমি কতক্ষণে হসপিটালে আসবো সেটা নিয়ে টেনশনে ছিলাম। অর্ণব বলল তুই কি করে জানলি বোনকে অ্যাক্সিডেন্ট করানো হয়েছে? অর্ণব বলল আমি খবর নিয়েছি, কাল বিকালে যখন হসপিটালে মির্জারা ছুটে এসেছিল তার কিছুক্ষণ পর অরূপ এসে 4 ভাইকে একটা কথা বলেছিল যে তাদের বোনকে অ্যাক্সিডেন্ট করানো হয়েছে। অ্যাক্সিডেন্ট হয়নি, যা শুনে 4 ভাই রেগে গিয়ে বলেছিল যে এই কাজটা করেছে তাকে জ্যান্ত পুঁতে ফেলবো। অর্ণব বলল আদি ওর কাছ থেকে নাম্বারটা নিয়ে অন্তত কমিটির কাছে পাঠিয়ে দে,
যদি কোনো ক্লু পাওয়া যায়। আদিল বলল কোন নাম্বার থেকে কল এসেছে। ওরূপ বলল সেজ ভাই এই নাম্বার থেকে। মোবাইলে নাম্বার দেখিয়ে বলল। আদিল বলল আমি পাঠিয়ে দিয়েছি। ইশাদ বলল কাল রাতে বনুকে যে মারতে চেয়েছিল তাকে দেখতে পেয়েছিস? ওরূপ বলল না সেজ ভাই, তার পরনে কালো পোশাক ছিল, মুখটাও একটা মাস্ক দিয়ে ঢাকা ছিল। পালানোর সময় আমার সাথে ধাক্কা লাগে, ঝড়ের বেগে পালিয়ে যায়, আমি শুধু পিছনে নিয়েছি, পিছনে নিয়ে ধরতে পারিনি। অর্ণব বলল সব খবর নে ওরূপ, আমার বনুর কিছু হলে এটাকে আমি ছাড়বো না, 24 ঘন্টার মধ্যে আমার সব খবর চাই। ওরূপ বলল ঠিক আছে ভাই, বনুর অবস্থা কেমন ভাই? অর্ণব বলল কি হবে একমাত্র আল্লাহ তাআলা জানে। কোনো রেসপন্স নেই। ওরূপ ছলছল চোখে তাকিয়ে বলল আমি সকালে বনুর জন্য নামাজ পড়ে আল্লাহর কাছে বনুর সুস্থতা চেয়েছি। দেখেন ভাই, আল্লাহ আমাদের কথা ফেলবে না, বনু ঠিক সুস্থ হয়ে যাবে। ওরূপের কথা শুনে তিন ভাই অবাক চোখে তার দিকে তাকিয়ে রইল। যে ছেলেটার সাথে কোনো রক্তের সম্পর্ক নেই, নেই কোনো আত্মীয়তা, সেই ছেলেটাও তাদের বনুকে কতটা ভালোবাসে, এমনটা করতে পারে? ওদের এমন ভাবে তাকিয়ে থাকতে দেখে ওরূপ বলে উঠলো, আমার দিকে এইভাবে তাকিয়ে থেকে লাভ নেই, আমিও আপনার মতো বনুকে অনেক ভালোবাসি। হয়তো আমি ওর আপন ভাই নই, কিন্তু কোন অংশে আমি ওকে নিজের বোনের থেকে কম ভালোবাসিনি। আমি বনুকে কখনো বোন ছাড়া অন্য চোখে দেখিনি। কাদো কাদো কণ্ঠে বলল। তিন ভাই ওরূপকে জড়িয়ে ধরলো। সত্যি ওরা ভুল মানুষকে বনুকে দেখে রাখার জন্য চয়েস করেনি। অর্ণব বলল আমাদের বোনটা সত্যি অনেক লাকি রে, ও একটা নয় দুইটা নয় 5টা ভাই পেয়েছে। সত্যি আমি আমাদের জন্য আরেকটা ভাই এনেছি। কান্না জড়ানো কণ্ঠে বলল। অরূপ বলল আমি বেঁচে থাকতে বনুর কিছু হতে দিব না, এটা আমার অঙ্গীকার। যেভাবেই হোক, যে করেই হোক, দরকার হলে নিজের জীবন দিয়ে হোক, বনুর এই অবস্থার জন্য যে দায়ী তাকে খুঁজে বের করবো। ইশাদ বলল বড় ভাইয়া, সত্যি আমাদের জন্য আরেকটা ভাই নিয়ে এসেছো। হয়তো এতদিন বুঝতে না পারলেও আজকে বুঝতে পেরেছি অরূপ আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট। অরূপ বলল ভাইয়া আপনি আমাকে রাস্তা থেকে কুড়িয়ে এনেছেন। আমি আজও জানি না আমার বাবা মাকে, রাস্তার একটা ছেলেকে কখনো নিজের ভাইয়ের চোখে ছাড়া অন্য কোনো চোখে দেখেননি। আমার মতো ছেলেটাকে বিশ্বাস করে আপনাদের 7 রাজার ধন আপনাদের বনুকে দেখে রাখার দায়িত্ব দিয়েছেন। আমি আপনার নুন খেয়েছি, কখনো আপনার সাথে বেমানি করবো না, আমায় মাফ করে দিয়েন। আমি কাল যদি দায়িত্বে থাকতাম, আমার সঠিক দায়িত্ব আমি পালন করতে পারিনি, যার কারণে বনু এতটা কষ্ট পাচ্ছে। আমি সত্যি দুঃখিত। অরূপ কাঁদতে কাঁদতে কথাগুলো বলল। আদির বলল তোর কোনো দোষ নেই অরূপ, এটা আমাদের ভাগ্য, আল্লাহ লিখে রেখেছে। তোর ভালোবাসা দেখে আমারও ভাষা হারিয়ে ফেলেছি, সত্যি আমরা তোকে পেয়ে ধন্য। ইশাদ বলল খবর লাগানো শুরু করে দে, যত টাকা লাগে আমরা দেবো। আমাদের বনুকে মারার চেষ্টা করেছে যারা, আমাদের সামনে দেখতে চাই তাদের। অরূপ বলল চিন্তা করবেন না ভাই, আমার উপর সবকিছু ছেড়ে দেন, আমি সব খবর নিয়ে তারপরেই ফিরবো। অরূপ চলে গেল, কিন্তু অরূপের উষার প্রতি ভালোবাসা দেখে ওরা যেন ভাষা হারিয়ে ফেলেছে। অরূপ খুব গম্ভীর টাইপের ছেলে, কখনো মনের ভাব প্রকাশ করে না, কিন্তু আজ ওর চোখে উষার প্রতি ভাইয়ের ভালোবাসা দেখতে পেয়েছে, যার মধ্যে ছিল না কোনো মিথ্যা, কোনো ছলনা কিংবা বাহানা। হাসপাতালের সামনে গাড়ি থামতেই গাড়ি থেকে নেমে কোটটা ছুড়ে ফেলে দিল সদ্য আমেরিকা থেকে আসা ছেলেটি। দরজা খুলে দৌড়ে হাসপাতালের ভিতরে চলে গেল। এত তারা ছিল যে তার গাড়ির দরজাটা পর্যন্ত লাগানোর সময় নেই। ভিতরে প্রবেশ করে উষার আইসিইউ এর নাম্বার জেনে নিয়ে সেদিকে ছুট লাগালো। মাঝপথে ঈশানের সাথে দেখা হলো। ঈশানকে বলল শান উষা কোথায়, ও এখন কেমন আছে, কিভাবে অ্যাক্সিডেন্ট করলো, ও কি ভালো হবে না? ও আমার সাথে রাগ করেছে, আমি ওর সব কথা মেনে চলবো, ও কি আমার সাথে আর কথা বলবে না? এক নিঃশ্বাসে সব কথাগুলো বলে ফেললো। ঈশান বলল জিবরান তুই? অবাক হয়ে গেল। আমেরিকা থেকে যে ছেলেটা আসলো তার নাম জিবরান খান। ঈশা তো ঈশানের বন্ধু, অর্ণবের ডিল পার্টনার। এক সপ্তাহের জন্য ডিল কনফার্ম করতে আমেরিকা গিয়েছিল। উষার এই অবস্থা শুনে ডিল কনফার্ম না করে চলে এসেছে। উষাকে সে অনেক ভালোবাসে, সেটা অবশ্য উষার 4 ভাই জানে। জিবরানের মতো ভালো ছেলে আজকাল হয়তো খুব কমই পাওয়া যাবে, কোনো ব্যাড হ্যাবিট নেই। জিবরান বলল কি রে কথা বলছিস না কেন? ঈশান বলল এত প্রশ্ন একসাথে করলে উত্তর কিভাবে দেব? জিবরান বলল কোথায় আছে আমার উষা, আমি ওকে এক নজর দেখতে চাই। ওকে এক নজর না দেখলে যে নিজেকে শান্ত করতে পারবো না। গতকাল রাতে যে কিভাবে কেটেছে তোকে বোঝাতে পারবো না। উষা এখন কেমন আছে, ওর কাছে নিয়ে চল আমাকে। তোরা থাকতে এসব কিভাবে হলো, কিভাবে হলো অ্যাক্সিডেন্ট? ঈশান বলল মাঝে মাঝে মানুষের দ্বারা মিস্টেক হয়ে যায়, আমাদেরও হয়েছে, যার মাসুল আমাদের বনুকে দিতে হচ্ছে। জিবরান বলল আমি কিছু বুঝতে পারছি না, আমাকে তুই আগে উষার কাছে নিয়ে চল, পরে সব কথা শুনবো। ঈশান বলল চল। ঈশান জিবরানকে নিয়ে উষার কাছে চললো। জিবরানের অবস্থা এখন প্রায় পাগল, কতক্ষণে ওর ভালোবাসার মানুষটাকে এক পলক দেখবে, তার জন্য ছটফট করছে। গল্পের প্রথম পর্বটা এইখানে এন্ড করা হলো। তো তোমরা যারা যারা পুরো গল্পটা দেখেছো তাদের কাছে এই গল্পের পর্বটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা। আর